নমস্কার, আপনারা দেখছেন এনকে টিভি বাংলা। এই সময় অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি সৈকত। আপনারা জানেন যে সামনেই বিহারের নির্বাচন রয়েছে। সবকিছু ঠিক থাকলে এই বছরের শেষে নির্বাচন বিহারে। বিহার ভারতবর্ষের রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বরাবরই। কখনো নীতিশ কুমার, কখনো লালু প্রসাদ যাদব। আমরা দেখেছি যে বিহারের রাজনীতিতে একটা খুব পরিচিত বিষয় আছে, বিশেষ করে নীতিশ কুমারের হাত ধরে, যে সরকার যে কোনো সময় পাল্টে যেতে পারে নীতিশ কুমার যদি তিনি কোনো জোটের সঙ্গে থাকেন। যেমন বিজেপির সঙ্গে 3 থেকে 4 বার সম্পর্ক ছেদ, আবার কখনো কংগ্রেসের সঙ্গে, কখনো আরজেডির সঙ্গে তিনি সম্পর্কে বারবার গিয়েছেন, আবার সেই সম্পর্ক ভেঙে অন্য শিবিরে নাম লিখিয়েছেন। কিন্তু কেন আমরা নীতিশ কুমারকে নিয়ে কথা বলছি? আসলে ভোট বড় বালাই। নীতিশ কুমার এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন। কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকারের, এনডিএ সরকারের শরিক হিসেবে নীতিশ কুমার তিনি এই মুহূর্তে কেন্দ্রের সরকারের সমর্থনে রয়েছেন, তারা সমর্থন দিচ্ছেন। অর্থাৎ কেন্দ্রে যে নরেন্দ্র মোদীর সরকার, সেখানে নীতিশ কুমারের ভূমিকা অন্যতম। ফলে সামনে বিহারে নির্বাচন, সেই নির্বাচনের আগে যথেষ্ট চাপে রয়েছে নীতিশ কুমারের জেডিইউ। একদিকে প্রশান্ত কিশোর, তার রাজনৈতিক সত্তা, যিনি একসময় জেডিইউ নাম্বার 2 হিসাবে কাজ করতেন, পরবর্তীতে তিনি পিকে হিসাবে পরিচিত। আর সেই প্রশান্ত কিশোর এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছে তার দল। একদিকে তেজস্বী যাদব অর্থাৎ লালু প্রসাদ যাদবের পুত্র, আর জেডির পক্ষ থেকে কড়া লড়াই, মহাগঠবন্ধন হয়েছে তাদের, এবং তাকেই মহাগঠবন্ধনের মুখ করা হয়েছে। অন্যদিকে ততটাই অস্বস্তিতে রয়েছেন নীতিশ কুমার। নীতিশ কুমার এই মুহূর্তে একাধিক চাপে আছে, আর এই চাপই কোথাও না কোথাও প্রবাহিত হচ্ছে নরেন্দ্র মোদীর ওপরেই। কারণ বিহারে যদি এনডিএ বা বিজেপি সরকার না আসে, তাহলে সেই চাপ সরাসরি গিয়ে পড়বে নরেন্দ্র মোদীর সরকারের ওপর। আপনাদের মনে আছে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মাত্র 2 থেকে 3 দিন আগে বলেছেন 1 বছরের মধ্যে এই সরকার থাকবে না। কিন্তু 24 সালে ভোট হওয়ার পর এই সরকারের আয়ু অন্তত 29 পর্যন্ত। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন আগামী 1 বছরের মধ্যে এই সরকার থাকবে না, নরেন্দ্র মোদী সরকার থাকবে না, তিনি টিকিয়ে রাখতে পারবেন না? তাহলে কি কোথাও নীতিশ কুমার পাল্টি খেতে পারেন, এই সম্ভাবনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন? এই রকম যখন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই আবহেই পেহেলগাঁও কাণ্ড, আর সেই কাণ্ডের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে আজকের এই আলোচনা। কারণ পেহেলগাঁও কাণ্ডের পর আমরা দেখলাম নরেন্দ্র মোদী প্রথমবার পেহেলগাঁও কাণ্ডের পর সন্ত্রাসবাদ নিয়ে মুখ খুললেন এই বিহারের মাটি থেকে। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে যে পুলওয়ামার ঘটনা ঘটেছিল, তারপর সার্জিক্যাল স্ট্রাইক, এবং তাতে জাতীয়তাবাদে ভর করে আমরা দেখেছি যে বিজেপির যে সাফল্য বা বিজেপির যে ভোট, সেটা ব্যাপক হারে বাড়ে, এবং সেটা বিহারেও ব্যাপক হারে সেই ভোট বাড়ে। তাহলে কি এই পেহেলগাম কাণ্ডের পর বিহারের মাটি থেকে নরেন্দ্র মোদীর যে বার্তা, তাতে কোথাও জাতীয়তাবোধের বা জাতীয়তাবাদের যে তরঙ্গ বা যে আবেগ তিনি তুলে দিলেন, সেটা কি বিহারের ভোটে প্রবাহিত হবে? এই নিয়ে আমাদের আলোচনা। আমরা অবশ্যই প্রতিবেদন দেখাবো, তারপর আমাদের অতিথিদের কাছে আসবো। দেখুন, পূর্বাঞ্চলের 4 রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। এর মধ্যে বিহারে এনডিএ ও ওড়িশায় বিজেপির সরকার। ঝাড়খণ্ড সদ্য হাতছাড়া হয়েছে। এবার পূর্ণ ক্ষমতায় বিজেপির লুকলিস্টের তালিকায় বিহার ও বাংলার মসনদ। কিন্তু বিহার ও বাংলায় এই মুহূর্তে খুব সুবিধাজনক জায়গায় নেই বিজেপি। কিন্তু বিহারের ফল ভালো না হলে কেন্দ্রের নীতিশের সমর্থন নাও পেতে পারে মোদী সরকার। কারণ এর আগে বহু পাল্টির অতীত আছে নীতিশের রাজনৈতিক কেরিয়ারে। কিন্তু আর এনডিএ ছাড়বেন না বলে মোদীর সামনে বার্তা নীতিশের। तो बहुत आगे बढ़ेगा, बिहार बहुत आगे बढ़ेगा, और इसके लिए राज्य सरकार जो करती है
तो हम ही लोग तो एक ही साथ रहे हैं। चुनाव होने वाला है, हम लोग काम कर रहे हैं और आज केंद्र सरकार के द्वारा इतना बड़ा सहयोग हो रहा, सब मिलकर के बिहार खूब आगे बढ़ेगा, खूब आगे बढ़ेगा। বিহারে ভোট ফ্যাক্টর উন্নয়ন হলেও জাতের রাজনীতিতে বেকায়দায় নীতিশ। বিহারে জাত জনগণনার কাণ্ডারি নীতিশ, কিন্তু কেন্দ্র জাত গণনার বিরোধী। ওয়াকফ আইনে সমর্থন দেওয়ায় অসন্তোষ দানা বেঁধেছে নীতিশের জেডিইউতে। এর মধ্যেই জেডিইউ এর 5 সংখ্যালঘু নেতা ইস্তফা নীতিশের অস্বস্তি বাড়িয়েছে। 2019 লোকসভায় জেডিইউ 6% মুসলিম ভোট আর আরজেডি পায় 80% মুসলিম ভোট। 2024 লোকসভায় জেডিইউ মাত্র 12% মুসলিম ভোট পেয়েছিল। শেষ জনগণনা অনুযায়ী বিহারে মুসলিম জনসংখ্যা 1.75 কোটি, যা রাজ্যের জনসংখ্যার 17%। পাশাপাশি বিরোধী নেতা তেজস্বীকে মাথায় রেখে ইন্ডিয়া জোট, কংগ্রেস, 3 বাম দলের। এই পরিস্থিতিতে চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন। বিহারে কার্যত টলমলে নীতিশের নেতৃত্বাধীন এনডিএ। তাহলে কি পেহেলগামে জঙ্গি হামলায় পাকিস্তানকে চাপে রেখে জাতীয়তাবাদের হাওয়ায় ভরসা? ভোটমুখী বিহারে এক সরকারি অনুষ্ঠান মঞ্চে তুললেন পেহেলগাঁও প্রসঙ্গ। জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মোদি বলেন, আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে শাস্তি হবে, শাস্তি হবে মদতদাতাদেরও। Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in these times. 2019 সালে জাতপাতের অঙ্ক আর পুলওয়ামার বালাকোট পরবর্তী দেশপ্রেমের আবেগকে হাতিয়ার করে বিরোধীদের কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছিল এনডিএ। তাহলে এবারও কি তাই? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশে। নীতিশকে খুশি করতে কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য কার্যত ভাড়ার উপর করে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট দেখে রাজনৈতিক মহলের ব্যাখ্যা ছিল বিহার ভোটমুখী বাজেট। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি আলোচনায় আসবো। আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য স্তরের দায়িত্বপ্রাপ্ত। অর্পণকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র স্নেহায়ন সরকার, স্নেহায়নকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, চন্দন দাকে স্বাগত জানাই। এবং আমার সঙ্গে রয়েছেন জেডিইউ এর প্রাক্তন রাজ্য সভাপতি, জেডিইউ নেতা অশোক দাস, আপনাকেও স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই আজকের এই আলোচনায় চন্দন ঘোষ চৌধুরীর কাছে চলে যেতে চাইব। চন্দন দা, আমি আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে নরেন্দ্র মোদী 2019-এর কথা আমাদের মনে আছে প্রত্যেকের। আপনারা অভিযোগ তুলেছিলেন যে 2019 সালে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতা এসেছিলেন জাতীয়তাবোধের উপর ভর করে। যদি পুলওয়ামার ঘটনা না হতো আর সার্জিক্যাল স্ট্রাইক করা না হতো তাহলে বোধহয় ভোটের রেজাল্টটা অন্য হতে পারত। দেশ বা দেশের মানুষ তারা সবাই খুব স্বাভাবিকভাবে দেশকে প্রায়োরিটি দিয়ে কোথাও সেই ভোটটা বিজেপির ভোট বাক্সে গিয়েছে বলে আপনারা দাবি করেছিলেন। কিন্তু এবার পেহেলগাঁও কাণ্ডের পর আমরা এখনো পর্যন্ত যে ঘটনা ঘটেছে তাতে গোটা দেশের আওয়াজ যা শোনা যাচ্ছে তাতে সবাই বলছেন যে খুনের বদলা খুনই প্রয়োজন, অর্থাৎ রক্তের বদলা রক্তই চাই, জঙ্গিদের রক্ত চাই। এই স্লোগান যখন দিচ্ছে তখন আমরা দেখছি দেশ এখনো পর্যন্ত সেই পথে না হেঁটে কোথাও স্যাংশন বা কূটনৈতিক বা ডিপ্লোমেসির দিক থেকে তারা এগোতে চাইছেন। আপনার কি মনে হয় যে
বিহারের নির্বাচনের আগে আবার এমন কিছু আশা আপনারা করছেন, কি মনে হয়? দেখো, একটা কথা তোমাকে পরিষ্কার বুঝতে হবে, 19-এ যে পুলওয়ামার ঘটনাকে সামনে রেখে নির্বাচন লড়া হয়েছিল, সেখানে আমাদের প্রতিবাদ ছিল যে এখানে ভোট ব্যাংকে সম্পূর্ণ কনসলিডেট করা হচ্ছে এবং পুলওয়ামার ক্ষেত্রে আমরা বিচার ব্যবস্থা বা বিচারের যে অগ্রগতি হওয়া দরকার, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ভোটের রাজনীতি করার ক্ষেত্রে এটা একটি ঘটনা এবং সেই দুর্ঘটনাকে ব্যবহার করা হচ্ছে একটি ঘটনা হিসেবে। পরবর্তী সময় বালাকোটের স্ট্রাইক এবং সেই সার্জিক্যাল স্ট্রাইক, তাকে ঘিরেও ব্যাপক প্রশ্ন হয়েছে এবং ইন্টারন্যাশনাল মহলেও তাই হয়েছে। এবং ভোটের ফলাফলের ইকুয়েশনটা খুব স্বাভাবিক অর্থে একটা জাতীয়তাবোধের একটা 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 ভাবাবেগ তৈরি হয়েছে এবং তাতে যা নির্বাচনের যে ফলাফল এসছে সকলে মাথা পেতে নিচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের কিছু ক্যাটালিজম থাকে, সেক্ষেত্রে যদি কোনো ভাবাবেগকে কাজে লাগানো হয়, সেটা ধর্ম হতে পারে, বর্ণ হতে পারে এবং সেটা উন্নয়নের মাপকাঠি নাও হতে পারে। ওই নির্বাচনটা আমাদের কাছে এটা বলবার উদ্দেশ্য ছিল যে উন্নয়ন, বেকারিত্ব, বিভিন্ন জ্বালা সমস্যা এবং তার সাথে যোগ হয়েছিল ডিমনিটাইজেশন, ফল্টি জিএসটি, প্যান্ডামিকের সব প্যান্ডামিকের প্রায় শুরু। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে একটা ব্যাপক দেশাত্মবোধক পরিস্থিতি তৈরি হলো। কিন্তু ঘটনাচক্রে আজকে 2025-এ দাঁড়িয়ে আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি যে আমরা যে আশঙ্কা করেছিলাম সেটা কিন্তু সত্য। অর্থাৎ পুলওয়ামার ক্ষেত্রে আজকে প্রধানমন্ত্রীর কোনো মন্তব্য থাকে না, আজকে বিজেপির কোনো স্টেটমেন্ট থাকে না, সরকারিভাবে তার অগ্রগতি নিয়ে আমাদের এখনো পর্যন্ত নিশ্চিন্ত করা হয়নি এবং আর বালাকোটের শব্দগুলো ব্যবহার করা হয় না। সার্জিক্যাল স্ট্রাইক, এখন উরি সার্জিক্যাল স্ট্রাইক, ওই জোশের মধ্যে আটকে আছে। আমি বলতে চাইছি পরিষ্কারভাবে যে আজকে ডিপ্লোম্যাটিক অ্যাবসলিউটলি রাইট। আমরা যারা বুঝি ডিপ্লোম্যাটিক স্যাংশন একটা বড় স্যাংশন, কোনো সন্দেহ নেই। আজকের পৃথিবীতে কেউ যুদ্ধ চায় না, কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে ধরনের ল্যাপস আমরা বারবার দেখছি, তাতে শুধু একটি ভোটের সমীকরণ তৈরি করা একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে অথবা সপক্ষে এই ভোট কনসলিডেট করবার যে উদ্দেশ্য, সেটা আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি। শুধু না, সাধারণ মানুষও বুঝতে পারছেন। সাধারণ মানুষ কেন মনে করবেন না? আমি বলতে চাইছি এটা একটা রিফ্লেকশন। সৈকত, মনে করো যখন বলা হয়েছিল বালাকোট করে দিলাম, আজকে কিন্তু সেটা ডিপ্লোম্যাটিক ট্রান্সফরমেশন হয়ে গেছে। মানুষ মনে করছে বোধহয় সেরকম সার্জিক্যাল স্ট্রাইক সো কল্ড হতে পারে, আবারও একটা পরিস্থিতি হতে পারে যেখানে কন্ট্রোল করবেন, কেন্দ্রের একটা দাপট থাকবে। প্রত্যেকেই তো হতবাক এই ধরনের সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপে। মানে আপনি চন্দনদা, আপনি বলছেন একদম মানে বেসিকে যদি ফিরে যাই, রোজ এক খাবার ভালো লাগে না। 19-এ যে আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, সেটা বিহারের ভোটের আগে সেই একই ধরনের কোনো কিছু ঘটলে সেটা ভোট বাক্সে প্রতিফলিত হবে না বলে আপনি বলছেন? না না, এটা আমি তোমাকে পরিষ্কারভাবে বলছি। বিহারের ভোটের ক্ষেত্রে কিন্তু প্রতিফলনটা একটু ডিফারেন্ট। আমি প্র্যাকটিক্যালি এখানে 17% তুমি তো দেখালে এবং 1,05,00,000 ভোটার যারা ভোট দেবেন এবং তারা মুসলিম সম্প্রদায়। এখানে একটা ঘটনা আছে বুঝতে হবে, বিহার কিন্তু ইভেন মুসলিম চিফ মিনিস্টারও প্রডিউস করেছে এবং দ্যাট ওয়াজ আন্ডার কংগ্রেস গভর্নমেন্ট। সুতরাং এটা মানে অস্বাভাবিক কিছু নয়। প্রশ্নটা এখানে সম্প্রীতির এই বাতাবরণ চিরকালই রয়েছে। কিন্তু একটা জিনিস আমাকে বুঝতে হবে যে বিহারে এই মুহূর্তে যে সংখ্যাগুরু দলটি রাজ করছে বা রুল করছে, তার মধ্যে সংখ্যালঘু কিন্তু নীতিশ কুমারজি। নীতিশ কুমারের এই মুহূর্তের সংখ্যাটা 48 থেকে নেমে তোমাকে বুঝতে হবে ওটা 43, অর্থাৎ 5 জন বেরিয়ে গেছেন এবং এই 43-এর মধ্যে কনফিউশন রয়ে গেছে এবং নীতিশ কুমারের একটা নির্দিষ্ট সামারসল্টিং পলিটিক্স। এটা স্বাভাবিক। আমি বারবার বলছি এই সমীকরণটা আমাদের পক্ষে অস্বস্তিদায়ক, সকলের পক্ষেই, কিন্তু এটাও স্বাভাবিক। আমরা সংখ্যাতত্ত্বের রাজনীতি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেখানে কিছু করারও থাকে না। কিন্তু এই সামারসল্টিং রাজনীতি, এটা মানুষ রিজেকশনের কিন্তু জায়গায় পৌঁছে গেছেন। আবারও যদি তার সমর্থন বা কিছু দরকার পড়ে, আলটিমেটলি কিন্তু তিনি মাইনরিটির দিকে এগোচ্ছেন। এখনই কিন্তু মাইনরিটি, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যারা মেজরিটি 84 সিটস নিয়ে মেজরিটি, যেখানে 138 সিটস বিহারের গভর্নেন্সের, সেখান থেকে 5টা কমে গেছে, তুমি বাদ দাও। আলটিমেটলি কিন্তু একটা সমীকরণ ক্লিয়ার। আজকে প্রধানমন্ত্রী বা বিজেপির নেতৃত্বের চিন্তার ভাঁজ খুব স্বাভাবিক। নীতিশ কুমারের বিশ্বাসঘাতকতা তো প্রবাদ প্রতিম, সেটা আবারও প্রজেক্টেড হতে পারে। তাই ভেবে প্রধানমন্ত্রীর আজকের মন্তব্য কিন্তু খুব অভিধানযোগ্য, একটু বোঝবার কিন্তু বেশ। আমি একটু স্নেহায়নের কাছে যাব। স্নেহায়ন, একদম সহজ অঙ্ক আমি করার চেষ্টা করি, খুব সহজ, যে পেহেলগাম কাণ্ডকে হয়তো আমরা
তার প্রতিশোধ আমরা নিতে পারবো, তার ক্ষমতা আছে, এটা বিশ্বাস করি। কিন্তু এই পেহেলগাম কাণ্ডের প্রতিশোধকে আপনি বিশ্বাস করেন যে এটাকে কোনোভাবে কেন্দ্রীয় সরকার ভোটে ট্রান্সফার করবে না? অর্থাৎ কেন্দ্রীয় সরকার পেহেলগাম কাণ্ডের যতটুকুই প্রতিশোধ নিয়েছি বা ভবিষ্যতে নেব, সেটাকে কোনোভাবে ভোটে ট্রান্সফার হবে না। যদি তা না হতো, তাহলে ভোটমুখী বিহারের মাটি থেকে কেন প্রধানমন্ত্রী বলছেন বিহারের মাটি থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি? তার তো আজকে একটি অন্য রাজ্যেও যাওয়ার কথা ছিল, তিনি সেখানে গেলেন না, তিনি গেলেন ভোটমুখী বিহারে। আমি কখনোই এটা বিশ্বাস করি না যে তিনি শুধু ভোটের জন্য ওখানে গিয়েছেন। কিন্তু আমি বলছি কোইন্সিডেন্ট, কাকতালীয় ভাবে যদি আমি বিষয়টিকে দেখার চেষ্টা করি, বা চন্দনবাবু যেটা বলছেন, তাহলে কি সত্যি কোথাও একটা ভোটের একটা জায়গা কি এড়িয়ে দেওয়া যাচ্ছে না? মানে ভোটের একটা ইকুয়েশন, সেটাকে সত্যি উড়িয়ে দেওয়া যায় যে ভোটমুখী বিহারে প্রধানমন্ত্রী যাচ্ছেন অন্তত পেহেলগাম কাণ্ডের 48 ঘন্টার মধ্যে, সেটা তার একটা তাৎপর্য থাকবে এই ক্ষেত্রে? দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে, যে নৃশংস ঘটনাটা ঘটেছে, তার পরবর্তী সময় দেশের প্রধানমন্ত্রী যখন তার প্রথম জনসভা করছে, তার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স, সেখানে সে কড়া ভাষায় ওই ঘটনার নিন্দা করবে, এটাই তো স্বাভাবিক। আজকে যদি না করতো, আপনার শোয়ের টপিকই হতো যে নরেন্দ্র মোদী কেন চুপ থাকলো। এবং তিনি যে বার্তাটা দিয়েছে একজন ভারতবাসী হিসেবে, আমি একটু থামাচ্ছি, 1 সেকেন্ডের জন্য থামাচ্ছি। আপনি বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রীকে আজকের মঞ্চটাই বেছে নিতে হতো? কেন গতকাল সিসিএস এর বৈঠকের পর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেই পারতেন, আজ সকালে দিতে পারতেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারতেন, কিন্তু বার্তাটা দেওয়া হয়েছে ভোটমুখী বিহার থেকে, যেখানে মাত্র কয়েক মাসের মধ্যে সেখানে ভোট। এবার আমি বলতে পারবো? বলুন। মানে চন্দনদা বা অর্পণের মতো আনইন্টারাপ্টেড পারবো না, কিন্তু একটু বলতে দিলে মনে হয় ভালো হয়। বিষয়টা হচ্ছে গিয়ে যে প্রধানমন্ত্রী কোন স্টেজটা ঠিক করবে সেইটা ইম্পর্টেন্ট, কিন্তু প্রধানমন্ত্রী কি বলছে সেটা ইম্পর্টেন্ট না। আজকে প্রধানমন্ত্রী যে বার্তাটা দিয়েছে, সেই বার্তাটা হিসাবে আজকে ভারতবাসী হিসাবে যদি আমাদের গর্ব করা হয় যে ওই রকম ঘটনার পরেও আমরা যে উত্তর দিতে পারি, এটা আমরা আগেও প্রমাণ করেছি এবং আমরা আবারও উত্তর দেবো, সেটাও প্রধানমন্ত্রী আজকে মানে নিশ্চিত করে দিয়েছেন। এবং বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন যে বিহার ভোটের আগে, বিহারের ভোট আমি যতটুকু জানি অক্টোবর বা নভেম্বরের নাগাদ হয়তো হবে, মানে অনেকটা দেরি আছে, এখন তো সবে আমরা এপ্রিল মাসে। এতটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই সৈকতদা। পাকিস্তানকে উত্তর দেওয়ার জন্য আমাদের 6 মাস ওয়েট করতে হবে না, আপনি নিশ্চিত থাকুন, তার অনেক আগে পাকিস্তান উত্তর পাবে। অলরেডি ডিপ্লোম্যাটিক উত্তর পেয়েছে, সেটা হয়তো একটা খাবারের স্টার্টার, মেন কোর্স তো পাকিস্তান পাবে, খুব শিগগিরই পাবে। সেটা কি পাবে? আমি তুল্যমূল্য আলোচনায় যাচ্ছি না, কিন্তু এই অভিযোগ বহু শঙ্করাচার্যের কাছে আমরা শুনেছি 24-এর লোকসভা নির্বাচনের জন্য নাকি রাম মন্দির তার বহুদিন আগে উদ্বোধন করে দেওয়া হয়েছে। আমি বলিনি, শঙ্করাচার্যরা অভিযোগ করেছিলেন যে সম্পূর্ণ মন্দির কমপ্লিট না হওয়ার আগে একেবারে মানে সমস্ত রীতিনীতি না মেনে রাম মন্দিরকে ভব্য রাম মন্দিরের উদ্বোধন করে দেওয়া হয়েছে গোটা মন্দির কমপ্লিট না হওয়ার আগে। এটা অনর্থ বলে তারা বলেছিলেন, আমি বলছি না, কিন্তু এই চ্যানেলে বসে একজন শঙ্করাচার্য বলেছিলেন। এবং আপনারা এই রাম মন্দিরকে বহুদিন ধরে নির্বাচনের ইস্তেহারে আপনারা নিয়ে এসেছিলেন। আমি কি কোনো ভুল কথা বলছি স্নেহায়ন? না, প্রথম কথা হচ্ছে কি, আজকে শোটা যারা দেখছেন তারা এটা বুঝতে পারবেন যে আজকে বিজেপির প্যানেলিস্ট না হলেও চলতো, কারণ বিজেপির বক্তব্য আপনিই রেখে দিচ্ছেন, আর কংগ্রেস আর তৃণমূলের বক্তব্য রাখার জন্য তাদের মুখপাত্র বা সমর্থকরা আছেন। বিষয়টা হচ্ছে কি, যদি সেই মানে শঙ্করাচার্যরা আমাদের ধর্মগুরু, তাদের কথা আমরা মানি, কিন্তু সেই শঙ্করাচার্যদের যদি সব কথাই মানতে হয়, তাহলে তো জ্ঞানবাপী মসজিদটাও তারা বলছেন ইমিডিয়েটলি সেখানে মানে কাশী বিশ্বনাথের মন্দিরটা ফিরিয়ে দেওয়া উচিত। আরো অনেক মন্দির তারা দাবি করছে, তো সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। মানে আমি সিলেক্টিভ ক্রিটিসিজমও যেরকম করব, আমি সিলেক্টিভ অ্যাপ্রিসিয়েশনও তো চলে আসছে। আমি তার একটা কথা আমার পছন্দ হচ্ছে, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। হচ্ছিল পুলওয়ামা, হচ্ছিল আজকে পেহেলগাম, আমি ওখান থেকে চলে গেলাম হঠাৎ করে রাম মন্দিরে। আজকে যদি বলা হয়, আজকে প্রশ্নটা হচ্ছে যে ভারতবর্ষ স্ট্রাইক ব্যাক করেছে, ভারতবর্ষের তখন শাসন ক্ষমতায় কে? বিজেপি তার রাজনৈতিক ফয়দা নিয়েছে। আচ্ছা, 47-এ ভারতবর্ষ যখন স্ট্রাইক ব্যাক করলো, তার ফসল কি 1952 সালের নির্বাচনে জওহরলাল নেহরু সরকার নেয়নি? 1971 সালে যখন বাংলাদেশে যে মুভমেন্ট হলো, তার জন্য কংগ্রেস নেতারা আজও দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে গৌরবান্বিত করেন না?
দেশের না, আমার সরকার স্নেহায়ন ভালো লাগছে আপনি স্নেহায়ন আপনার এত বড় বক্তব্যে আপনি বক্তব্যের একদম শেষ প্রান্তে এসে পরোক্ষে স্বীকারোক্তি দিলেন সমাজদারু के लिए इशारे काफी होता है। আপনি পরিষ্কার বলে দিলেন যে এই যে কোথাও একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতের, সেইটা ভোট রাজনীতির অঙ্ক হতে পারে, এটাকে আপনি অস্বীকার করলেন না। আমার ভালো লাগলো, কিন্তু আপনি সোজাভাবে বললেন না। আমার প্রশ্নটা আপনার কাছে সোজা ছিল, আপনি বললেন অনেক ঘুরিয়ে বললেন। কিন্তু এই সঙ্গে আমি আরেকটি কথা না বলে পারছি না, সেটাও খুব গুরুত্বপূর্ণ, যে ভোটের রাজনীতির অঙ্কে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না, কিন্তু প্রধানমন্ত্রী যখন কোনো বক্তব্য রাখছেন সেই বক্তব্যে আমরা প্রত্যেকে মন দিয়ে শুনি। প্রধানমন্ত্রী পরিষ্কার আজকের এখান থেকে বলছেন, আমি বিহারের মাটি থেকে বলছি। আমি বলছি পেহেলগামের সঙ্গে বিহারের কোনো সম্পর্ক কি ছিল? ছিল না, কিন্তু উনি বিহারের মাটি থেকে গোটা বিশ্বকে বলতে চাই বলে বলেছেন। আমি এই কারণেই বলছি, স্নেহায়ন আপনি বলছিলেন না প্রধানমন্ত্রী কি বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, আমিও সেটাই বলছি যে প্রধানমন্ত্রী কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ। আমি একটু অশোক বাবুর কাছে যাই। অশোক বাবু, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি সেখানে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছেন এনডিএ শরিক জেডিইউ, তার রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের ওই জেডিইউ এর প্রাক্তন রাজ্য সভাপতি, আমি আপনার কাছে দুটো প্রশ্ন করতে চাইবো। এক, সত্যি কি নীতিশ কুমার চাপে আছেন? প্রসঙ্গ ওয়ান, কি কি বিষয়ে চাপে আছেন আমি প্রতিবেদনে দেখিয়েছি। এক, নরেন্দ্র মোদী জাত গণনায় বিশ্বাসী নন, নীতিশ কুমার বিশ্বাসী, কিন্তু সরকারে আছেন নরেন্দ্র মোদীর কেন্দ্রে। এক। দুই, সংখ্যালঘু ভোট ক্রমশ কমছে জেডিইউ এর। আমি তথ্য পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি, 19-এর নির্বাচন থেকে 24-এর নির্বাচনে 52% ভোট কমেছে, 14 নির্বাচন থেকে 52% সংখ্যালঘু ভোট কমেছে। তার মধ্যেই ওয়াকফ বিলকে সমর্থন দেওয়ার কারণে নীতিশ কুমারের দল থেকে সংখ্যালঘু নেতারা বেরিয়ে গেছেন, কিন্তু নীতিশ কুমারকে দিতেই হবে এই সমর্থন, কারণ তিনি সরকারে আছেন। এরকম একাধিক কারণ আমি এই অনুষ্ঠানে বসে বলতে পারি। তাহলে এই পরিস্থিতিতে কি নীতিশ কুমার খুব সুবিধাজনক জায়গায় রয়েছেন? আমাকে তথ্য দিয়ে ব্যাখ্যা করবেন। নমস্কার আপনাদের সকলকে, চ্যানেলের যারা আছেন, আমরা বন্ধু সাথী সব বসে আছেন, এবং তার সঙ্গে সঙ্গে পুলওয়ামা কথা হচ্ছে, এবং এই যে পহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটলো, সেই যে নিদারুণ মর্মান্তিক দৃশ্য আমরা দেখলাম, তো একজন ভারতবাসী হিসাবে, একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে সেই শোক সন্তপ্ত সেই পরিবার, তাদের সঙ্গে ভারতবাসী সকলে আছেন, আমরাও আছি। আজকের তাদের শ্রদ্ধা অবনত চিত্তে তাদের আত্মার শান্তি কামনা করছি। তার সঙ্গে সঙ্গে তাদের পরিবারের সঙ্গে সারা ভারতবর্ষ আছেন, ভারতবর্ষের জনগণ আছেন, ভারতবর্ষের সরকার আছেন, এবং আমরাও আছি। আপনি যে প্রশ্নটা করলেন যে নীতিশ কুমার কি খুব চাপে আছেন, দেখুন 1905 যখন তিনি প্রথম এসেছিলেন তখন জর্জ ফার্নান্ডেজ জীবিত ছিলেন, তো তখনও তো চাপেই ছিলেন। লালু যাদবের মতন একটা জঙ্গল রাজের বিরুদ্ধে লড়াই করে সেই জায়গা থেকে ভোটে জিতে এসে জনগণের রাজ প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা সেই নীতিশ কুমার। তো চাপকে তিনি তো কোনোদিনই সেরকম ভাবে মনেই করেননি, ধরেননি। আমরা মনে করি চাপ, আপনারা মনে করেন চাপ, কিন্তু নীতিশ কুমার কোনোদিন চাপের মধ্যে ছিলেন না, আজও নীতিশ কুমার চাপের মধ্যে নাই, কারণ নাই। শুনুন, নীতিশ কুমারের কাজ, প্রথম কথা, একজন রাষ্ট্র নেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী হন, রাষ্ট্রেরই হন, তার কাজ কি? প্রথম কাজটা হচ্ছে জনগণের জন্য সেবা করা। সেই সেবাটা কিরকম? তা আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি আইনের শাসন সবসময় প্রতিষ্ঠা করেছেন, সেই 2005 থেকে আরম্ভ করে আজ পর্যন্ত, এই 25 পর্যন্ত আইনের শাসন। কেউ কি বলতে পারবেন যে তার রাজ্যে তিনি কোনো দলবাজি করেছেন, দলীয় শাসন কায়েম করেছেন, দলতন্ত্র কায়েম করেছেন? তার যে চরম শত্রু তারাও বলতে পারবেন না। আইনের শাসন কারণ লাগু করেছেন, তার সঙ্গে সঙ্গে উন্নয়ন করেছেন। উন্নয়ন কাদের? আজকের যদি আপনি বিহারে যান তাহলে দেখবেন প্রত্যেকটা জেলায় এবং প্রশাসনের জায়গায় মহিলাদের 30 থেকে 35% মহিলা এই পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছেন। তারা ল অ্যান্ড অর্ডার মেনটেনের জন্য আছেন। সমাজের 50% লোকের যে এই মহিলা আমাদের যে আমি মানছি যে উনি মহিলাদের জন্য কাজ করেছেন, উন্নয়ন করেছেন, তিনি আজকে বলেছেন, আমি প্রতিবেদনে দেখিয়েছি।
আমার বক্তব্য শুধুই কি উন্নয়ন? যদি তাই হতো তাহলে জেডিইউ এর 5 জন বড় বড় নেতা তারা বেরিয়ে গেলেন কেন? আজকে আপনি বলুন যে এইখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে তিনি জাত গণনার দাবি তুলতে পারবেন? তিনি সংখ্যালঘুদের যে ভোট 17% এই মুহূর্তে গোটা বিহারের জনসংখ্যার 17%-এর মধ্যে 1.75 কোটি ভোট, এর কতটা ভোট তিনি পাবেন যখন তিনি ওয়াকফ বিলকে সমর্থন করছেন? আপনি যে লাইনে যাচ্ছিলাম আপনি আমাকে থামালেন, অন্য লাইনে নিয়ে যেতে চাচ্ছেন, আমি সেইটাই আবার জবাব দেবো, কারণ আপনার নির্দেশে কি চলবে? এটা ঠিকই আছে। আপনি ওয়াকফ বলছেন, ওয়াকফেই আসি। নীতিশ কুমার, শুনুন, আজ ওয়াকফ নয়, আপনাদের বলি, যখন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাকেও নীতিশ কুমার সমর্থন করেছিলেন। এই বাংলার মানুষ সব থেকে বেশি উপকৃত হয়, তার জন্য অনেক কাণ্ড কারখানা, অনেকে অনেক কথা, অনেক রাজনৈতিক দল। আমার যে এইখানে বসে আছেন উনি বললেন নীতিশ কুমার বিশ্বাসঘাতক। নীতিশ কুমার জীবনে কখনো বিশ্বাসঘাতকতা করেননি, পরিবারতন্ত্র চালাননি, নিজের পরিবারের জন্য কিছু করেননি। সেই নীতিশ কুমার মানুষের জন্য কাজ করেন। নীতিশ কুমার বিশ্বাসঘাতক নন। কারণ হচ্ছে আপনি বলতে পারেন এদিক থেকে ওদিকে গেছেন, ওদিক থেকে এদিকে এসছেন, কিন্তু তিনি জনগণের জন্য কাজ করেছেন। আজকের শিক্ষায় যে উন্নতি করেছে, কোন জায়গায় ছিল বিহার? আজকের আপনারা এই কথা বলছেন। আপনি আমাদের এখানে দুর্গাপুরের সার কারখানা ছিল ইউরিয়া, সেটা উঠে গেছে, কিন্তু নীতিশ কুমার বেগুসরাইতে নিম কোটিন ইউরিয়ার কারখানা তৈরি করেছেন। এরকম ভাবে অসংখ্য আছে। শিক্ষার ক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয়কে নতুন ভাবে ঢেলে সাজিয়েছেন। উন্নয়ন কোথায় করেননি? ওয়াকফে আসছি। ওয়াকফটা আপনি দুটো এইমস তৈরি করেছেন। আজকের পশ্চিমবঙ্গের একটা এইমস করতে করতে হাঁপিয়ে গেল দুটো সরকার। আজকের সেখানে দুটো এইমস তৈরি করেছেন নীতিশ কুমার। আজকের যেদিকেই যান, তিনি বিরোধীদের নিয়ে সরকার করেছেন, লালু যাদব কংগ্রেসকে নিয়ে সরকার করেছেন, তিনি ঠিক তেমনি ভাবে আবার এদিকে ভারতীয় জনতা পার্টিকে নিয়েও সরকার করেছেন, কিন্তু তার উন্নয়নের চাকা কখনো স্তব্ধ হয়। অশোকদা আপনি বলছেন যে এবারের বিহারের নির্বাচনে উন্নয়নটাই হচ্ছে মূল। এখানে কি তিনি সমর্থন করলেন, কি দাবি করলেন, কি রিপোর্ট পেশ করলেন, এটা ফ্যাক্টর নয়। আপনি বলছেন উন্নয়নের নিরিখেই এনডিএ সরকার হবে, তাই তো? আপনি এটাই বলতে চাইছেন অশোকদা? আমি আপনার কাছে আসছি, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে আমি অর্পণের কাছে যাব। অর্পণ, এই বিহারের ভোট কিন্তু বাংলার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আসছি, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। কেন ইম্পর্টেন্ট আমি বিরতির পর ফিরে এসে অর্পণের কাছে প্রশ্ন করবো, অর্পণ উত্তর দেবে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমি অর্পণের কাছে যাব। অর্পণ, তুমি স্নেহায়ন, চন্দনবাবু এবং অশোকবাবুর বক্তব্য শুনলে, আমি তার উত্তর অবশ্যই তুমি তাদের বক্তব্যে চাইলে দিতে পারো, কিন্তু আমার যে প্রশ্নটা তোমার কাছে থাকবে, যে তোমার নিশ্চয়ই মনে আছে ঝাড়খণ্ডের ভোটের সময় শুভেন্দু অধিকারীরা বলেছিলেন যে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবেন, তোমার নিশ্চয়ই মনে আছে। কিন্তু ওড়িশাও আমরা দেখলাম যে নবীন পট্টনায়কের সরকারের পতন হয় এবং অনেকটা আশা করা হয়নি এমন একটা প্রেক্ষাপটে পরিবর্তন হয়। কিন্তু লুক ইস্টে যদি আমরা দেখি, এই মুহূর্তে বিহার এবং তার সঙ্গে যে রাজ্যগুলোতে তাদের সরকার রয়েছে, তার মধ্যে বাংলা খুব ইম্পর্টেন্ট। কেন আমি বলছি? যদি বিহারের ভোটে ধরে নি তর্কের খাতিরে যে সরকার রয়েছে বা যেভাবে রয়েছে, এনডিএ বা বিজেপি আসে, তাহলে কিন্তু বাংলার ক্ষেত্রে তার একটা প্রভাব হবে বা ভোটের প্রচারে সেটা উঠে আসবে। যদি তা না হয়, তাহলে সেটা পালে অক্সিজেন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, এবং সেটা কেন্দ্রীয় ভাবেও মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই বলেছেন যে সরকার 1 বছর টিকবেন, আপনারা দেখে নেবেন, তখন আমরা এই সমস্ত যে আইন আনা হচ্ছে, ওয়াকফ সহ বিভিন্ন আইন, সেগুলোকে আমরা বদলে দেব বা পরিবর্তনের চেষ্টা করব। এইটা এখন আপনারা কিভাবে দেখছেন? সৈকতদা, প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি জেডিইউর মাননীয় নেতৃত্বকে নিয়ে এসেছেন। উনি উনি যে বক্তব্যগুলি রাখলেন, সেটা এই ইউজুয়ালি তো এই ধরনের বিতর্ক সভাগুলো খুব উত্তপ্ত হয়ে ওঠে, সেখানে একটা কমেডি অফ এরার্স এর পরিচয় দিয়ে গেল। যেমন উনি বললেন 1905 সালে নীতিশ কুমার রাজনীতিতে এসেছেন। আমি জানি না 1905 সালে নীতিশ কুমার আদৌ জন্মেছেন কিনা। দ্বিতীয়ত উনি বলেছেন লালু প্রসাদ যাদব জঙ্গলের রাজত্ব কায়েম করেছিলেন, অথচ জঙ্গলের রাজত্ব কায়েম করা লালু প্রসাদ যাদবের সাথে ওনার নেতা নীতিশ কুমার বহুবার জোটে গিয়েছেন। আমার তো গুনতিটাও মনে নেই ইনফ্যাক্ট।
আর এইমস এর কথা যেটা উনি বললেন, পশ্চিমবঙ্গে এইমস হয়নি, দুটো সরকার পারেনি, এইমসটা করার দায়িত্বটা রাজ্য সরকারের নয়, ওটা মূলত কেন্দ্রীয় সরকারের। যারা সাংসদ থাকেন তাদের দায়িত্ব থাকে। রায়গঞ্জে এইমস এর যে দাবি বারংবার উঠেছে, সেই দাবি সবসময় রায়গঞ্জের মানুষের সামনে গাজর ঝোলানো হয়েছে। রায়গঞ্জের মানুষ এখনো পর্যন্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে নির্বাচন করেননি, ফলে সামগ্রিকভাবে সেই দায়টা তৃণমূল কংগ্রেসের উপর অ্যাটলিস্ট যায় না। আর বিহারের নির্বাচন শুধু নয়, আপনি উড়িষ্যার নির্বাচনের কথা বললেন। দেখুন, পশ্চিমবাংলার বহু মানুষ তারা উড়িষ্যায় যান পুরী ভ্রমণে, বাংলার বহু মানুষ পর্যটনের জন্য উড়িষ্যায় যান, বাংলার বহু মানুষ পড়াশোনার জন্য উড়িষ্যায় যান, ভুবনেশ্বরে যান, ইত্যাদি ইত্যাদি জায়গায় যান। তো উড়িষ্যায় আমরা দেখেছি পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার গঠন করেছে। দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছে, পশ্চিম বাংলার বুকে বিজেপির পার্টি অফিসের সামনে গেরুয়া পতাকা উড়েছে, গেরুয়া আবির খেলা হয়েছে। যে দিল্লিতেও সরকার গঠন হয়েছে, পশ্চিম বাংলাতেও হবে, উড়িষ্যাতেও সরকার গঠন হয়েছে, পশ্চিম বাংলাতেও হবে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে এবং আগামী দিনেও তারা ব্যর্থ হবেন আমরা নিশ্চিত। তার কারণ হচ্ছে বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের দৈনন্দিন সম্পর্ক, এন্ড বাংলার মানুষ দে আর ভেরি মাচ কমফোর্টেবল উইথ তৃণমূল কংগ্রেস এন্ড সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়। আর ফলে আমার মনে হয় যে বিহারের নির্বাচনের ফল যেটাই হোক না কেন, যদিও ফলাফলটা অনেকটাই নীতিশ কুমারের নেতৃত্বাধীন যে জোট, কার্যত এনডিএ জোট বিহারে, সেই জোটের বিরুদ্ধে, আমি যতদূর জানি, আমার যদিও এই সর্বভারতীয় রাজনীতি সম্পর্কে কিছু বিস্তারিত জ্ঞান আছে এরকমটা নয়, কিন্তু পাশের রাজ্য বিহার, রাজনীতির ছাত্র হিসাবে যেটুকু বুঝতে পারছি যে বিহারের হাওয়া, বিহারের মানুষের আবেগ সবটাই নীতিশ কুমারের বিরুদ্ধে যাচ্ছে। আমি জানি না বিজেপির বিরুদ্ধে কতটা বিহারের মানুষ আছেন, কিন্তু আমার বিশ্বাস যে বিহারের শুভবুদ্ধি সম্পন্ন সুধী নির্বাচক মন্ডলী তারা নিশ্চিতভাবে পুনরায় এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে মসনদে বসাতে চাইবেন না যিনি আবার কখনো তাদের রায়ের সাথে বেইমানি করে অন্য কোনো জোটে চলে যান। কারণ এই নিশ্চয়তা তো উনি বিগত দিনেও দিয়েছিলেন যে উনি কোনোদিন এনডিএ ছাড়বেন না, তারপরেও এনডিএ ছেড়েছেন। এনডিএ যখন ছেড়েছেন তখন তিনি এই নিশ্চয়তা দিয়েছেন কোনোদিন এনডিএতে ফিরবেন না। আজকে আবার উনি এই মঞ্চ থেকেই দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে তিনি নরেন্দ্র মোদীর শাক ছাড়বেন না, কিন্তু সিঁদুরে মেঘ বিহারের মানুষও আশা করি দেখবেন উনি বহুবার শুধুমাত্র নিজের গদি টিকিয়ে রাখার জন্য। এবং আমি এটাও বিশ্বাস করি, রাজনীতির ছাত্র হিসাবে বলছি, যে এতবার উনি এনডিএ ছেড়েছেন বা ইউপিএতে গিয়েছেন বা ইন্ডিয়া জোটে গিয়েছেন, যারা তাকে জোটে নিচ্ছেন তাদেরও পরবর্তীকালে ভাবনা চিন্তা করা উচিত। আজ যদি নীতিশ কুমার আবার এনডিএ ছেড়ে ইন্ডিয়া গঠবন্ধনে আসতে চায়, বা যেটা তেজস্বী যাদবের নেতৃত্বাধীন যে বিরোধী গঠবন্ধন সেখানে হয়েছে সেই গঠবন্ধনের সাথে যুক্ত হতে চায়, আমার মনে হয় তাদেরও এটা ভাবনা চিন্তা করে দেখা উচিত যে নীতিশ কুমার ভবিষ্যতে আবার কখনো তাদের সাথে বেইমানি করে কার্যত, যদিও জেডিইউ নেতা এখানে ওই বেইমানি শব্দটায় আপত্তি করেছেন, কিন্তু আমি বিশ্বাস করি এটা বেইমানি। এটা বেইমানিটা এইরকম, ধরা যাক এনডিএ কে মানুষ আশীর্বাদ করলো, তারা নীতিশ কুমারকে আশীর্বাদ করার মাধ্যমে এনডিএ জোটকে আশীর্বাদ করলো, অর্থাৎ বিজেপিকেও আশীর্বাদ করলো। নির্বাচনের ফল ঘোষণার পরে কোনো এক বছর যদি আবার নীতিশ কুমার এনডিএ ছেড়ে বিরোধী জোটে অংশগ্রহণ করেন, তাহলে কিন্তু সেই মানুষগুলো যারা নীতিশ কুমারকে রেখে এনডিএ কে সমর্থন করছে তাদের সাথে বেইমানি করা হবে, বিশ্বাসঘাতকতা করা হবে। একই সাথে যদি বিহারের নির্বাচক মন্ডলী এনডিএ কে সমর্থন না দেন, তারা যদি বিরোধী জোটকে সমর্থন দেন যেটা তেজস্বী যাদবের নেতৃত্বাধীন, সেক্ষেত্রে তারা নিশ্চিতভাবে কিন্তু নীতিশ কুমারের বিরুদ্ধে রায় দিচ্ছেন। তো তারপরেও যদি নীতিশ কুমার এনডিএ জোট ছেড়ে শুধুমাত্র ক্ষমতার লোভে বিরোধী জোটে সামিল হন, সেক্ষেত্রেও কিন্তু সেই মানুষগুলোর রায়ের সাথে বেইমানি করা হবে, কারণ তারা যে আপনি একদম সঠিক কথা বলছেন যে মানুষ যে দলের প্রতীকে যে ব্যক্তিকে দেখে ভোট দেন, সেই ব্যক্তি অন্য রাজনৈতিক দলে গেলে আশাভঙ্গ হয়, তাকে যারা ভোট দিয়েছেন বা জনপ্রতিনিধি বানিয়েছেন সেই প্রতীকে দেখে, সেই ব্যক্তিকে দেখে তাতে আশাভঙ্গ হয়। অর্পণ, আমি জানতে চাই আপনার পাশে বসে থাকা চন্দন ঘোষ চৌধুরী, তাদের দলের প্রতীকে জেতা বাইরন বিশ্বাসের ক্ষেত্রেও কি আপনার একই মত? একমাত্র কংগ্রেসের বিধানসভার প্রতিনিধি ছিলেন, বিধায়ক হয়েছিলেন, তাকে আপনারা, তার ক্ষেত্রে আপনার কি একই বক্তব্য থাকবে? না,
আমি তো সামগ্রিকভাবেই এটা বললাম, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। মানুষ যখন বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিলেন তারা কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। পরবর্তীকালে বাইরন বিশ্বাসের মনে হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, করেছেন। এবং লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায়, সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনেক ভোটে এগিয়ে আছে। শাসক দলে কে না যোগ দিতে চায়, শাসক দলে কে না যোগ দিতে চায়, সবাই ক্ষমতার অলিন্দে থাকতে চান। আমার মনে হয় যারাই অনুষ্ঠান দেখছেন, ক্ষমতার অলিন্দে কে না থাকতে চান, সবাই চান। কিন্তু দেখতে হবে ক্ষমতার অলিন্দে ঢোকার রাস্তাটা কতটা মসৃণ, সেখানে ছাঁকনি আদৌ আছে কিনা। যখন আপনি এই অনুষ্ঠানে নীতিশ কুমারের সমালোচনা করছেন, ঠিক যে তাকে পাল্টুডাম বলে কিছুদিন আগে কটাক্ষ করেছেন, সেটা হচ্ছে লালু প্রসাদ যাদবের এক পুত্র, রং খেলার দিন তার বাড়ির সামনে পাল্টুডাম বলে চিৎকার করেছেন। কিন্তু এটাও ঠিক যে নীতিশ কুমারের বিহারে আরেকটি নাম হচ্ছে সুশাসন বাবু, সেটাকে অস্বীকার করার জায়গা কোথায়? আমি একটু কংগ্রেসের কাছ থেকে চন্দন ঘোষ চৌধুরীর রিয়াকশন নিতে চাইবো। চন্দন, দেখো, তোমার রিয়াকশনটা যদি আমি বিহারের ক্ষেত্রে আমার মনে হয় এনাফ অ্যানালিসিস হয়েছে, এবং এটা খুব স্বাভাবিক যে আগামী দিনে বিহারের সব থেকে বড় সমস্যাটা হলো সম্ভবত নীতিশ কুমারজি নিজে। আমি প্রধানত এই কারণে বলি, দীর্ঘদিনের রাজনীতিক আমরা খুব ভালো করে জানি। আমরা তখন খুবই ছোট এবং দীর্ঘ সময় আমি রাজনীতি করছি বলে, ওই জনতা পার্টি যখন ছিল সেখানে ওই জয়প্রকাশ নারায়ণ তার নেতৃত্বে এই উঠে আসা একই পালে উঠে আসা শরদ যাদব, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, এরা বিহারের একটা বড় ফোর্স, রেকারিং ফোর্স আগেনস্ট কংগ্রেস ঠিক সেই মুহূর্তে। কিন্তু আজকে তুমি যে পরিবর্তিত পরিস্থিতি দেখছো, তাতে একটা ব্যাপক রকম ট্রাস্ট ডেফিসিট হয়েছে, এবং সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেকেই এই এক্সাম্পল আগামী দিনে দেবে, ইনফ্যাক্ট এটা দেওয়া শুরু হয়ে গেছে যে এটা কি নীতিশ কুমার স্টান্ট, পলিটিক্যাল স্টান্ট, এটা কিন্তু ঘটনা। আমি আসি তোমার বাংলায়। আমি অবশ্যই তুমি যে প্রসঙ্গটা তুললে, এটা আরেকটি হৃদয় বিদারক ঘটনা। তার কারণ আমি যখন ডিফাইন করব, তখন ডিফাইন করব আমার চরিত্রগত অবস্থানটা কি। এটা ভারতবর্ষের রাজনীতি, আবারও বলছি, সংখ্যাতত্ত্ব একটা বড় ঘটনা, কিন্তু সংখ্যাতত্ত্বের প্রয়োজনটা যদি থাকে তাহলে বুঝতাম সংখ্যাতত্ত্বের প্রয়োজন আছে। ধরো কমলনাথ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, 23টা সিট বার করার 19টার দরকার ছিল, 23টাকে আমি কিনে নিলাম, হর্স ট্রেডিং থেকে এলিফ্যান্ট ট্রেডিং করলাম, তার পরবর্তী সময় আমি সরকারটাকে বদলে দিলাম। এটা হচ্ছে একটা ক্যারেক্টার, যেটা আরেকটি ন্যাশনাল পার্টির ক্যারেক্টার। এট দি সেম টাইম উল্টো দিকে তুমি তাকাও, পশ্চিম বাংলায় কিন্তু এটা প্রয়োজন ছিল না, যেটা মধ্যপ্রদেশে ছিল। 19 জন দরকার, ওরা 23 জন বার করে নিয়েছে। কিন্তু এখানে সরকার পড়ে যেত না বাইরন বিশ্বাস যদি না থাকতেন, বরং মর্যাদা পেত বিরোধী দল, মর্যাদা পেত এই বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি, এর মাঝখান থেকে বেরিয়ে আসা কংগ্রেসের সফলতম, অর্থাৎ ভোটে জেতা একজন ক্যান্ডিডেট, এবং 72,000 ভোটকে মেকআপ করে জেতা। এরকম একটি জায়গাতে না কিনলে আমার মনে হয় এটা সম্ভবত একটা এক্সাম্পল হয়ে থাকতো, এবং আগামী দিনের রাজনীতির সুবিধার্থে। ইনফ্যাক্ট এই আইডিয়াটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে, এটা তো আমরা এর আগেও তো 23 জনকে কিনে রেখেছিলেন, আমরা কেস করেছিলাম, ট্রেস পাস করেছিলেন 21 নির্বাচন পর্যন্ত, এই ঘটনা, এটাকে বাদ দাও। কিন্তু আমি তোমাকে বলি, বাইরন বিশ্বাস আমার মনে হয় তৃণমূলের পালকের সব থেকে বড় অনুজ্জ্বল একটি পালক, এবং সেটা প্রমাণ করে দিয়েছে যে আমার সব দরকার, অ্যাবসলিউটিজম ইন দ্য পলিটিক্স, সেটা করতে গিয়ে পশ্চিমবাংলার রাজনীতি কুলসিত হয়েছে। সেই কথা। বেশ, আমি একটু আপনাদের দেখাতে চাইবো যে আলোচনা বারবার করে উঠছে যে 2019-এর বিজেপির যে স্টান্সের অভিযোগ সে সময় একযোগে সব বিরোধী দল তুলেছিলেন, সেটা পেহেলগামের ক্ষেত্রে এমন কিনা সেই রকমের একটা পাল্টা ন্যারেটিভ ওঠার জায়গা তৈরি হচ্ছে বা বিরোধীরা কেউ কেউ তুলছেন। কিন্তু দেখুন, দেশের স্বার্থে আমরা সবাই এক। কালকে সোনিয়া গান্ধী বলেছেন যে কেন্দ্রের সর্বত সিদ্ধান্তের পাশে আমরা আছি। আজকেও যে কেন্দ্রীয় বৈঠক হয়েছে, সমস্ত কেন্দ্রীয়ভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদল বৈঠক, সেখানেও তারা একই কথা বলেছেন যে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে আমরা আছি। কিন্তু একটু আগেই কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এই বৈঠকের পর তিনি একেবারে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে পেহেলগামের ঘটনায় সিকিউরিটি ল্যাপস ছিল। এবার যেখানে সিকিউরিটি ল্যাপস ছিল, সেখানে তো সরাসরি কাঠগড়ায় কেন্দ্র বা কেন্দ্রের যে দফতর এর অধীনে থাকার কথা, সেই দফতরের মন্ত্রী বা সেখানকার তার দায়িত্বে যারা রয়েছেন তারা, স্বাভাবিকভাবেই তাতে কি আর জাতীয়তাবোধের ধুয়ো তোলা যায়? কিন্তু তারপরেও দেখুন, ভারতবাসী খুন হয়েছে, হিন্দু মুসলমান নয়। আমার সহনাগরিককে নির্মমভাবে খুন করেছে পার্শ্ববর্তী রাষ্ট্রের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের
সন্ত্রাসবাদীরা। এক্ষেত্রে আমরা জাতীয়তাবোধে এক, কিন্তু ভোটের অঙ্কে বোধহয় নয়। ফলে আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে পাকিস্তান যখন এই ধরনের হুমকি হুঁশিয়ারি বিভিন্ন রকমের কথা বলার চেষ্টা করছেন, কখনো কখনো মাসুম হওয়ার চেষ্টা করছেন, তখন ভারত কিন্তু চোখ রাঙিয়েই বসে আছে। দেখুন, পেহেলগাঁও হামলার আবহে বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারত সমস্ত জঙ্গি ও তাদের মদতদাতাদের চিহ্নিত করে খুঁজে বের করে শাস্তি দেবে। তারা বিশ্বের যে কোণাতেই লুকিয়ে থাকুক না কেন, সন্ত্রাসবাদ কখনো ভারতের মনোবল ভাঙতে পারবে না, স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর। জঙ্গি হানার বিচার হবেই, বিহারের মধুবনী থেকে হুঙ্কার প্রধানমন্ত্রী। Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track, and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ভারতের কূটনৈতিক চাপের পরই পরিষ্কার ইঙ্গিত, পেহেলগামে জঙ্গি হামলার পর চুপ করে বসে থাকবে না ভারত। সেজন্য তৎপরতা বেড়েছে পাকিস্তানেও। ইতিমধ্যে মিসাইল পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করে পাকিস্তান শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। করাচি উপকূলে স্থলভাগ থেকে স্থলভাগে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে বলে জানায় পাকিস্তান। পাকিস্তানের মিসাইল পরীক্ষার হুঁশিয়ারি জোরালো জবাব দিল ভারত। আরব সাগরে তৎপরতা ভারতীয় নৌসেনার। যুদ্ধ জাহাজ INS সুরত থেকে মিডিয়াম রেঞ্জের মিসাইল ছুড়ল ভারতীয় নৌসেনা। সফলভাবে লক্ষ্যে আঘাত এনেছে মিসাইল, বিবৃতি দিয়ে জানালো ভারতীয় নৌসেনা। এদিকে ইতিমধ্যেই আরব সাগরে পৌঁছে গিয়েছে INS বিক্রান্ত। রাডারে ধরা পড়ে না, ওরা কোনো, ওদের রেঞ্জ খুব ভালো আছে, ওরা অ্যান্টিশিপ এন্ড অ্যান্টি সাবমারিন। তার মানে কি হলো, ওরা অ্যারাবিয়ান সিতে এটা দিয়ে ইন্ডিয়ান নেভি একটা মেসেজ দিচ্ছে পাকিস্তানকে কি তোমরা জেগে যাও, আমরা এখন ইকোনমিক ব্লকেটটা স্টার্ট করছি, এটা সেকেন্ড স্টেজ আমরা বলি এটা। এদিকে নয়াদিল্লিতে তৎপরতা তুঙ্গে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। 15 মিনিট দ্রৌপদী মুর্মুর সঙ্গে আলোচনা হয়। রাষ্ট্রপতির কাছে বড় কোনো পদক্ষেপের অনুমতি নিল ভারত সরকার। পাকিস্তানকে এক ঘরে করতে আন্তর্জাতিক স্তরে পদক্ষেপ শুরু করে দিল ভারত। নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকে 20টিরও বেশি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক। তাৎপর্যপূর্ণভাবে G20 দেশগুলির কূটনীতিকদের সঙ্গে বৈঠকে সামিল চীন ও কানাডার কূটনীতিকরাও। শুক্রবার কাশ্মীর যাবেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। কাশ্মীরের সেনা কর্তারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। পেহেলগামে জঙ্গি হামলার পর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সেনাপ্রধানকে জানানো হবে। তবে কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার পর সেনাপ্রধানের সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। পাকিস্তান অস্বীকার করলেও পাক অধিকৃত কাশ্মীরে বাড়ছে জঙ্গি তৎপরতা। পেহেলগাঁও হামলার পর ভারতীয় গোয়েন্দাদের হাতে বিস্ফোরক তথ্য। জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য বর্তমানে বিভিন্ন শিবিরে আনুমানিক 150 থেকে 200 প্রশিক্ষিত জঙ্গি অবস্থান করছে। পাকিস্তান সেনাবাহিনী এই অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে। বাতাল সেক্টরের কাছে সাম্প্রতিক এক প্রচেষ্টার ফলে উল্লেখযোগ্য গুলি বিনিময়ের ঘটনা। সূত্রের দাবি, এই ব্যর্থ অনুপ্রবেশের প্রচেষ্টায় 642 মুজাহিদিন ব্যাটালিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জম্মু ও কাশ্মীরে হিজবুল মুজাহিদ্দিন, জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার মোট 60টি বিদেশি জঙ্গি সক্রিয় রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় স্থানীয় জঙ্গির সংখ্যা 17। জঙ্গি লঞ্চ প্যাডের তালিকা: দুধনিয়াল, আব্দুল বিন মাসুদ, চেরাবন্দি, মানসোয়া, ম্যাচ ফ্যাক্টরি, দেউলিয়ান, ঘড়ির দুপাট্টা, সফাইদা, হালান সুলামি, বাগ, আলিয়াবাদ, ফরওয়ার্ড কাহুতা, রাওয়ালা বন্দর, ডুঙ্গি, তাত্তাপানি, হাজিসা, সেন্সা, কোটলি, নিকাল, পালানি, বারালা, পালাক মিরপুর, ফগোস, গুলপুর, কুন্ড, সামানি, কোটেরা, খুইরেত্তা, জালালাবাদ, বাতেরাসি, খালিদ বিন ওয়ালিদ, সিনকিয়াবি, গাধী হাবিবুল্লাহ, মঙ্গল, উমর বিন খিতাব, খেওয়াদি, আত্তার সিসা, অ্যাবেটাবাদ, তেরবেলা, জাফর ইকবাল বালবা, আলফা 3 কন্ট্রোল রুম, কালীঘাট হাজিরা। পেহেলগাঁও হামলার পর ভারতের অবস্থান পরিষ্কার, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। পাকিস্তান শুধু বলেছিল তারা একটি মিসাইল নাকি টেস্ট করবে, তার মধ্যেই ভারত একটি মিসাইল টেস্ট করে দেয়।
ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের রাতের ঘুম ছুটেছে। কিন্তু আমি আপনাদেরকে শোনাবো একটি বক্তব্য, যে সিকিউরিটি ল্যাপস ছিল এটা স্বীকার করছেন আমাদের দেশের একজন কেন্দ্রীয় মন্ত্রী। কি বলছেন কিরেন রিজিজু, আপনাদের শোনাবো। आतंकवाद के खिलाफ कड़ी प्रहार जो भारत पहले भी करते आया है और भी आगे करेंगे, उसके बारे में सरकार की ओर से ऑल पार्टी मीटिंग में रखा है। हमारे ऑफिशियल्स की ओर से, आईबी की ओर से, होम मिनिस्ट्री के ऑफिशियल्स की ओर से ब्रीफिंग किया गया है। घटना कैसे हुई और कहां चूक हुई इसका भी बताया, और जो जगह जहां घटना हुई उस जगह में वो मेन रोड पे नहीं है, पैदल चलना पड़ता है या घोड़ा से चलना पड़ता है, जो लगभग वहां से 2.5 घंटे 2 घंटे दूर जिस मीडो से जहां ये घटना हुई उसके बारे में बताया, और सब पार्टी को बताया कि सब कुछ अच्छा चलते हुए भी ये घटना एक चूक हुई है और इससे सब दुखी है, और ऐसा घटना आगे नहीं होना चाहिए। इसके लिए क्या क्या प्रबंधन किया गया है इसके बारे में ऑफिशियल्स अपने ब्रीफिंग में एक्सप्लेन किया है। আমি একটু অশোকদা আপনার কাছে জানতে চাইবো যে সরকারের ত্রুটি সামনে নিয়ে আসা, সরকার নিজে থেকে যখন বলে যে হ্যাঁ কোথাও একটা গাফিলতি ছিল, কোথাও একটা ভুল ছিল, পর্যাপ্ত নিরাপত্তার অভাব ছিল, তখন কি সেটা সত্যি আর 2019 সালের পুলওয়ামার মতো তার উদাহরণ টানা যায়? দেখুন, সরকারের ল্যাপস ছিল, সেটা কি ছিল না ছিল সরকার আপনি যখন দেখালেন যে একজন মন্ত্রী বলছেন, তো সেই জায়গায় মন্ত্রীর থেকে তো আমি বড় নই, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেখানে কিন্তু শুধু কেন্দ্রীয় সরকারই সেখানে নেই, সেখানে একটা কংগ্রেস এবং ফারুক আবদুল্লাহর ছেলেটা একটা সরকার চলছে, সেটাকেও আপনি ভুলে গেলে পারবেন না। সেখানে একটা যদি কেন্দ্রশাসিত অঞ্চল হতো বা সেখানে রাষ্ট্রপতি শাসন হতো, সেখানে এক অবস্থা, কিন্তু সেখানে একটা কিন্তু সরকার আছে, সেই সরকারটার ঠিক মতো দায়িত্ব। কেন্দ্রশাসিত অঞ্চল আপনি জানেন না, তাহলে জেনে নিন। শুনুন, আপনি আপনার সময় তো আমি কোনো কথা বলিনি, শুধুমাত্র উনি যেটা বলেন যেটা শুধুমাত্র শুনুন, আগে যেমন দিল্লির অবস্থাটা ছিল সেরকম। হ্যাঁ, তো তার মানে কি সেখানে জম্মু কাশ্মীরের যে সরকার আছে তার কোনো দরকার, সে তার ভিতর থেকে যদি ল্যাপস হয়, তা এইখানে যে হোটেলে ছিলেন এই সমস্ত টুরিস্টরা, সেখান থেকে যদি কোনো খবর ফাঁস হয়ে যায়, উগ্রপন্থীদের ফাঁস করে দেওয়া হয়, এরকমও হতে পারে, আগামী দিনে জানা যাবে যে সেখান থেকে হলো কি না হলো। শুধু কেন্দ্রীয় সরকারকে দোষ দিলে হবে? আর একটা স্বভাবই আছে যে খালি কেন্দ্রীয় সরকারকে দোষ দাও। আপনি ঘরের মধ্যে কত এই যে গদ্দার বসে আছে, আপনি ঝাড়খণ্ডের যে উল্লাস করছিল সেটা দেখলেন না? এরকম ভাবে পশ্চিমবঙ্গেও তো উল্লাস করছে, একটা চ্যানেলে সে দেখাচ্ছে। এই যে জিনিসগুলো, শুধু আজকের দিনের এই উল্লাস করা লোকগুলোর কথা চিন্তা করুন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যারা প্রকৃত ভারতীয় তাদের ভাবতে হবে যে আজকের দিনের যে ঘটনা যাই ঘটুক, যে ল্যাপস হোক নাই হোক, কিন্তু আজকের আমাদের একত্রিত সবাই তো বলছেন, প্রত্যেকটা রাজনৈতিক দল বলছেন যে আমরা একত্রিত হয়ে এই পাকিস্তানের এই যে কারসাজি এবং তাদের যে এই যে ষড়যন্ত্রমূলক কাজ কারবার, ভারতকে দুর্বল করা, ভারতের ভিতরে একটা মানে অরাজকতা সৃষ্টি করা, তো সেটাকে একদম চরমভাবে নির্মূল করার জন্য সকলে একজোট আছেন। নরেন্দ্র মোদী আজকেও বলেছেন, এবং তার সমস্ত যে মন্ত্রী পরিষদ আছে তারাও বলছেন, সরকার বলছেন যে এর একটা যোগ্য জবাব দিতে হবে। নিশ্চয়ই তো এর একটা যোগ্য জবাব দিতে হবে। একটা জবাব তো একটা আনুষ্ঠানিক ভাবে যে 5টা বিষয়ের উপর বলেছেন, একটা তো চরম জবাব দিয়েছেন, সেটা হচ্ছে সিন্ধু জল বন্টন চুক্তি। আজকের সিন্ধু জল বন্টন চুক্তি যেটার ফলে আজকে বন্ধ করে দিল, যেটা কংগ্রেসের সময় এই সিন্ধু জল বন্টন চুক্তি হয়েছিল, সেই জায়গাটা থেকে আজকে ওদের আগামী দিনে কি চরম। পাকিস্তান বলছে সিন্ধু জলবন্টন চুক্তি থেকে ভারত বেরিয়ে আসা মানে হচ্ছে এটা অ্যাক্ট অফ ওয়ার, কোথাও একটা যুদ্ধের হুমকি দেওয়া, কোথাও যুদ্ধের কোথাও একটা প্রস্তুতি করা। এটা পাকিস্তান বিবৃতি দিয়ে জানিয়েছে পাল্টা তাদের বৈঠকে। আমি বিজেপির উত্তর নেব। 28 জনকে মারাটাও অ্যাক্ট অফ ওয়ার। 28 জনকে আমাদের সীমানায় ঢুকে, তারা সিভিলিয়ানস, তারা টুরিস্ট, তারা ঘুরতে গেছিল, তাদেরকে মারাটাও অ্যাক্ট অফ ওয়ার। এবং তুমি যে ভাষায় কথা বলবে, ভারতবর্ষ তোমাকে সেই ভাষাতেই উত্তর দেবে। তুমি এখনো আমরা ভারতবাসী কোনোদিন বিশ্বাস করি না
আমরা সিভিলিয়ানস অ্যাটাকের ওপর কোনোদিন বিশ্বাস করি না, আমরা করিও না সেই ধরনের কাজ। আমরা যখন পুলওয়ামা করেছিল তারপরে যখন উত্তর দিয়েছিলাম সেটা জঙ্গি ঘাঁটির ওপরই উত্তর দিয়েছিলাম। আমরা কিন্তু সিভিলিয়ানদের ওপর কোনো আঘাত আনিনি, ভারতবর্ষ কোনোদিন আনেনি এই আজ অব্দি, আমরা আগামী দিনেও আনবো না। আমরা পাকিস্তানে বসবাসকারী সাধারণ মানুষকে কোনোদিনই আঘাত আনবো না। কিন্তু পাকিস্তানকে এটা বুঝতে হবে যে তাদের যে আজকে ক্ষমতা, তারা যদি ভাবে যে পেছন থেকে ওই মেঘের আড়াল থেকে মেঘনাথের মতো যুদ্ধ করে করে বারবার এরকম করে করে তারা এই সামনে কিছু টেররিস্ট, কিছু এই হাফিজ সাইদ আর কিছু এই কি জিলানি এদেরকে সামনে রেখে তারা এই লড়াই লড়তে পারবে, তাহলে সেই দিন শেষ হয়ে গেছে। আমরা যখন আগেরবার আলোচনা করেছি এবার আরো ভালো করে উত্তর পাবে পাকিস্তান। তখন কাশ্মীরেরই আরেকটি সেক্টরে এই গুলি বিনিময়ে আমরা এক বাঙালিকে হারিয়েছি, আরো এক বাঙালিকে হারিয়েছি, তিনি জওয়ান। সৈকতদা, তুমি একটু আগে বললে যে যাদেরকে মারা হয়েছিল তাদেরকে একটি মানে হিন্দু পরিচয় মারা যায়, তাও তুমি বললে যে আমরা কেন হিন্দু মুসলিম দেখবো, যারা মারা গেছে তারা ভারতীয়। আমার মনে হয় এই মুহূর্তে যে সেনাকর্তাদেরও আজকে যারা শহীদ হয়েছে তারাও ভারতীয়। আমাদের এই মুহূর্তে এই পরিচয়টা আগে, কারণ যখন তারা ব্যাটে মানে বর্ডারে লড়াই করে তারা কিন্তু ভারতের বর্ডারটাকে শুধু এই মুহূর্তে নয়, আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, শুধু এই মুহূর্তে নয়, অলওয়েজ আমাদের প্রথম পরিচয় উই আর ইন্ডিয়ান। অর্পণ। সৈকতদা, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ, প্রণাম সবকিছু জানাই। আমি এটা সরাসরি বলছি কারণ আমি অনেক সংবাদ মাধ্যম দেখেছি, গত পরশুদিন ঘটনা ঘটেছে, এই কুৎসিত ঘটনা গতকাল দেখেছি। আপনি একমাত্র সাংবাদিক আমি অন্তত দেখলাম যিনি যারা মারা গিয়েছেন তাদেরকে এক কথায় ভারতীয় বলে সম্বোধন করেছেন। দ্বিতীয়ত হচ্ছে আমার মানে সিভিলিয়ানদের যে বক্তব্য, ভারতবাসীর যে বক্তব্য, আমার মনে হয় যে পাকিস্তানি জঙ্গিরা একদম কোট আনকোট পাকিস্তানি জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের সাধারণ মানুষের রক্ত ফেলেছে। এবার যদি আমরা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, যুদ্ধ কেউ চায় না কিন্তু প্রতিশোধ নেওয়া প্রয়োজন, কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ থাকবে আপনারা পারলে পাকিস্তানে ঢুকে পাকিস্তানি জঙ্গিদের রক্ত ওই মাটিতে ফেলে আসুন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলছি, সিকিউরিটি ল্যাপসের কথা কিরেন রিজিজু নিজে স্বীকার করে নিয়েছেন, ফলে এই বিষয়টা আর লুকোছাপা করার কোনো জায়গা নেই। কিন্তু দুটি কথা হতে পারে, এক হচ্ছে ব্যর্থতা, ইন্টেলিজেন্সের ব্যর্থতা হয়েছে, 2 হচ্ছে গাফিলতি। যদি বিদেশ মন্ত্রক থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, এই প্রত্যেকটি দপ্তরের ইন্টেলিজেন্স ফেল করে গিয়ে থাকে তাহলে সেই ব্যর্থতার দায় নিতে হবে। কিন্তু যদি গাফিলতি হয় তাহলে কিন্তু সেটা অনেক বড় অপরাধ। দাদা একটু শেষ করতে দাও, তোমার বলার সময় এটার সাথে তুলনা হয় না, এটার সাথে কি বলছেন? আমি অ্যালাউ করবো না, না মুর্শিদাবাদের ঘটনা, পেহেলগামের ঘটনা কখনো এক হতে পারে? কি বলছেন আপনি? না আমি অ্যালাউ করবো না, আমি অ্যালাউ করবো না, না প্লিজ। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে যাবো, এক মিনিট। আমি সবার অডিও নামাতে বলবো, প্লিজ। আমি শুধু চন্দন ঘোষ চৌধুরীর কাছে জানতে চাই, চন্দনদা আপনার কনক্লুশন কি বলছে? প্রধানমন্ত্রী বলছেন ভারতের আত্মার উপর হামলা করা হয়েছে, ভারতীয়দের হত্যা করা হয়েছে, কোনোভাবে ভারত বসে থাকবে না, যোগ্য জবাব দেবে। চন্দনদা প্লিজ, চন্দনদা প্লিজ, এক মিনিট। চন্দনদা বলবেন প্লিজ, এক মিনিট। চন্দনদা বলবেন না, একদম সময় নেই, আমি চন্দনদাকে দিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে, একদম সময় নেই। দেখো, আমি খুব স্বাভাবিক, এখানে আমি স্নেহানকে একটা ব্যাপারে যথেষ্ট স্নেহ করি এই কারণে যে ওর এই বক্তব্যের আগেও আমি দেখেছি ভারতীয়ত্বের বক্তব্য, আমরা কিন্তু এটা শুনতে চেয়েছি। আবারও বলছি, ইটস এ ন্যাশনাল ফিলিং, এর মধ্যে কোনো ধর্ম না, এর মধ্যে জাতীয়তাবোধ, এটা স্বাভাবিক। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমাদের ডিবেটের পয়েন্টটা কোথায়? তুমি যে প্রজেক্টটা করলে তো কিরেন রিজিজুর প্রজেক্ট, উনি নিজে স্বীকার করছেন। আমরা আলোচনা যদি সেখানে কেন্দ্রীভূত করি তাহলে উনি কি করতে পারতেন বা কি করেছিলেন সেটা নয়, উনি কি স্বীকার করছেন।
এখন একটা কথা আমি তোমাকে বলতে পারি, খুব ছোট করে বলি, ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্সি যেটা পররাষ্ট্র দপ্তরে থাকে এবং পাকিস্তান একটা পররাষ্ট্র। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমরা মিলিটারি অপারেশনস ইন্টেলিজেন্সি যেটা বিশেষভাবে সক্রিয় কাশ্মীরে। তৃতীয় হচ্ছে ডিফেন্স ইন্টেলিজেন্সি যেখানে ডিফেন্সের এন্টায়ার ডিফেন্স অপারেশন তার ইন্টেলিজেন্সি। চতুর্থ প্যারামিলিটারি ইন্টেলিজেন্সি, সিআরপিএফ, বিএসএফ ইত্যাদি। আর ফিফথ হচ্ছে স্টেট পুলিশ ইন্টেলিজেন্সি। একটা জিনিস বুঝতে হবে, আমরা সরাসরি বুঝেনি, এটা মানে বোঝবার প্রয়োজন। ইউটি যখন থাকে, কেন্দ্রীয় শাসিত অঞ্চল যখন থাকে, তখন পুলিশ ব্যবস্থাকে মনিটর কে করেন? লেফটেন্যান্ট জেনারেল। লেফটেন্যান্ট জেনারেল অ্যাপয়েন্টেড বাই রাষ্ট্রপতি ডিরেক্টলি, এবং সেক্ষেত্রে হোম মিনিস্ট্রি সরাসরি অ্যাকাউন্টেবল থাকেন। সুতরাং যখন ইউনিয়ন আগের যে সরকার, অর্থাৎ যখন পূর্ণ মর্যাদার স্টেট ছিল, তখন যদি ভাবতাম সরকারকে দায়ী করতে পারতাম, অন্তত স্টেট পুলিশ ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে সেটা নয়। সুতরাং এই ব্যর্থতার দায় যখন সার্বিকভাবে একজন কেন্দ্রীয় মন্ত্রী নিচ্ছেন, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব মানুষের জন্য। তাদের একটা ভূমিকা আছে, চিন্তা ভাবনা করছেন, নেগেটিভ হলেও ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু তর্ক করে তাকে আড়াল করাটা আমার মনে হয় আরেকটি অপরাধ। বেশ, অনেক ধন্যবাদ প্রত্যেক অতিথিকে আমাদের মূল্যবান সময় দেবার জন্য। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, কিন্তু আমি এই বলে অনুষ্ঠান শেষ করব যে কোনো মানুষের যখন মৃত্যু হয় তিনি কোনো ধর্ম নিয়ে আসেননি, তিনি কোনো ধর্ম নিয়েও যাননি। আসলে এই ধরনের ঘটনায় যখন কারোকে এইভাবে নিহত হতে হয়, কোনো জওয়ান শহীদ হয়, তখন আমরা বোধহয় এক সুরে সেই জাতীয়তাবোধের কথা বলি যে আমরা প্রত্যেকে ভারতীয়, আমার সহ নাগরিককে আমরা হারালাম। আমরা মনে হয় এই ঘটনাগুলোতে অন্তত এক সুরে কথা বলি যে আমরা ভারতীয়। আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার।